কই গেলা? আইতাছি, পান্ডিয়া চুলাই দিয়ে আইতাছি। আর আমার বাইর হওয়ার সময় হয়ে গেল তো। এই নাও। তোমার না আগেই কইছি আটার রুটি দিবা না, পাউরুটি আনছিলাম না। পাঁচাত নাইসাম হরি কৃষ্ণের নাম, সেই কবে আনছে 1 প্যাকেট পাউরুটি, সেইটার হিসেব প্রত্যেক দিন করে। পাউরুটি কি বাচ্চা দেয়? আর এত তাড়াহুড়া করে সাজ্জা গুজ্জা যায়, আর লাভটা কি? মনে হয় যেন অফিসারের চাকরি পাবে। আরে পামু পামু, আজকে যেই কোম্পানি থেকে ডাকছে এই কোম্পানির সাহেব খুব ভালো মানুষ। আমি খোঁজ খবর নিছি, বিশাল বড় লোক। আজ একটা না একটা ব্যবস্থা হইবই। হইলে তো ভালোই। আচ্ছা বাইর হইলাম আমি। হ, আসার সময় বাজার করে আইনো, ঘরে কিন্তু কিছু নাই। আচ্ছা আচ্ছা, নাও দরজাটা লাগায় দাও। কিরে এতক্ষণ লাগে দরজা খুলতে? সুখটা লাগে গেছিল একটু। হ, আমি তো সারাদিন খাওয়া আর ঘুম পাড়া। এই বাইরের থেকে আইসে এমন চটাং চটাং করতেছ কে? তরে কি মাথার উপর তুইলা থন লাগবো? তুই তুকারি করবা না কয়ে দিলাম। চোখের সামনে থেকে সর যা। চাকরি ধরার মুরদ নাই, সব জায়গাতে লাথি কুতা খায়া আইসা আমার সাথে দাপট দেখাইতে। কি কইলি? কি কইলি তুই? তরে তরে বিয়া করাই আমার ভুল হইছে। হ, বিয়া কইরে আমারে মনে হয় পালঙ্কে তুলে তুইছ। খাওন বাইরে থোয়া আছে, মন চাইলে খায়া নিও, আমি গেলাম। এই এইসব কি? শুকনা ভাত আর আলুর ভর্তা, এই একই খাওন কয়দিন খাওয়াবি? সারাদিন চিত হয়ে শুয়ে থাকলে রানবি কেমনে? হ, আমি তো শীত হইয়া থাকি, টাকার জন্য তো ঘরে বাজার আসে না। বাজার নাইলে কি তরকারি পয়দা করমু? খাবুই না, যা। আরে এত রাইতে আবার কই যাইতাছ? এই শুনো, এতক্ষণে আসার কথা মনে হইল? এখনো ঘুমাও নাই কে? ময়নার মাত্র একটা আশের ডিমের না ভাবছি, ভাতটা খায়া নাও। মন খারাপ করছো? কি করবো কও? মনে করছিলাম এই কোম্পানিতে চাকরিটা হয়ে যাইব। কোম্পানির সাহেব কয় নাইট করণ লাগবো। তা রাজি হয়ে যাইতা, কয়দিন করে কিছু টাকা পয়সা জমায় না হয় সাইরা দিতা। আরে এইসব নাইট মানে অন্য কাহিনী আছে, ও তুমি বুঝবা না। যদি না বুঝে বুঝায় কও। আরে নাইট ডিউটিতে টেরাকে নেশার মাল থাকে, সেই টেরাক চালাইয়া আইন নাকি 14 শিখের ভাত খামু। ওরে বাবা, থাক, কোনো দরকার নাই। আমি আজকাই আব্বার কাছে একবার ফোন দিয়ে কইতাছি কিছু টাকা পয়সা দিতে, এর মধ্যে তুমি কোন একটা ব্যবস্থা করো। ব্যবস্থা আর কি, একটা জায়গা আছে, ভাবছিলাম জীবনে ওই কাম করুম না, কিন্তু এখন দেখতাছি আর কোনো উপায় নাই। কি কাম? ড্রাইভারই, অন্য কিছু না। তয় গাড়ি যেটা চালামু সেটা লাশ টানার গাড়ি। ওমা গো, শূন্য গায়ে কাটা দিতেছে, লাশের গাড়ি টানতে পারবা? কত মানুষে করতেছে না এই কাম, আর টাকাও বেশি দিব। আরে ডোমেরা তো কাইটটা কুইটটা এই লাশ নিয়ে সারা রাত থাকে, কিছুই হইব না। কিন্তু থাক, তুমি আর বাধা দিও না। টাকা বেশি পামু, কয় মাস কইরা টাকা জমায় ছাইরা দিব। আচ্ছা, তাহলে হেডে করো। কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, কিন্তু ভালোবাসা আর অভাব ধনী গরিব জাতপাত বোঝে কই। সেই বিশ্বাস থেকে মমতা নিজের বাড়ি ঘর সব ছেড়ে এক কাপড়ে চলে এসেছিল রইসের সাথে। যেহেতু তারা পালিয়ে বিয়ে করেছিল, তাই গ্রামে তাদের আর থাকা হলো না। মমতাকে নিয়ে গোপালগঞ্জে এক বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায় রইস, কিন্তু সেখানে গিয়ে শুনতে পায় রইসের সেই বন্ধু এক দুর্ঘটনায় মারা গিয়েছে। সেই বাড়িতে তার বিধবা বউ ছাড়া আর কেউ নেই। রইসের সেই বন্ধুকে ঠিক রইসের বন্ধু বলা যায় না, বন্ধুর চেয়ে বরং ভাই বললেই তাদের সম্পর্কের গভীরত্বটা বোঝা যায়। আর তারপর তার বিধবা বউয়ের একা থাকাটাও ওখানে অসম্ভব হয়ে উঠেছিল। তাই রইস আর মমতা সেই বাড়িতেই থেকে গেল। রইস ড্রাইভিং শিখছিল, তাদের এলাকায় একটা ওষুধ কোম্পানিতে গাড়ি চালাতো। গোপালগঞ্জে এসেও একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল। হঠাৎ চাকরিটা চলে যাওয়াতে বিপাকে পড়ে গেছে রইস। একদিকে তাদের নিজের সংসার, আরেকদিকে বন্ধুর বিধবা বউ। যেহেতু তাদের বাড়িতে থাকছে,
তাই তার ভরণ পোষণের দায়িত্ব তো তারই। সেই থেকেই উপায় না পেয়ে রইস চাকরি নেয় হাসপাতালের মর্গে, লাশের গাড়ি টানার চাকরি। মমতা, মমতা, আরে আসো না দিদি। শোনো না, আজ আমি উপোস রাখছি, আজ আমার জন্য রেঁধো না। ও আচ্ছা ঠিক আছে দিদি। আর কালকে আমি নিরামিষ খাবো, তাই কালকেও আমার জন্য তরকারি রেঁধো না। কেন দিদি? তাহলে কাল সকলের জন্য নিরামিষ করি। সে কি, তোমরা নিরামিষ খাবে? কেন খাবো না? জানো না তো দিদি, ছোট থাকতে আমাকে বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছিল। সেই বাড়ির বউটা যে আমারে কি আদরটা করতো, আমি খালি সেই বাড়ি পূজার সময় ওইলেই যাইতাম, প্রসাদ খাইতাম। আর নিরামিষ রান্নলে তো কথাই নাই, গন্ধ হইন নাই দৌড়। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমি নিজে সবার জন্য নিরামিষ রাঁধবো, তুমি দেখে শিখে নিও। কিন্তু আজকে হারা দিন উপোস কইরা কালকা নিরামিষ রান্ধবেন কেমনে? আরে পারবো পারবো, তোমার দাদা বেঁচে থাকতে তো উপোসও করতাম, আবার ওর জন্য পঞ্চ আহারও রাখতাম। এখন তো আর এসব ঝামেলা নাই, কারোর জন্য রাখতেও হয় না, খালি বিশ্রাম আর বিশ্রাম। থাক দিদি, মন খারাপ করেন না। না, মন খারাপ করবো কেন, আমারও তো যাওয়ার সময় হয়েই আসছে। দূরো কি যে কও না দিদি, এসব অলক্ষণা কথা কইও না তো। আমা গড়ে কি তোমার আপন মনে হয় না? না না, সেই রকম কিছু না, তোমরা আসার আগে বাড়িটাই তো শ্মশান হয়েছিল, তোমরা আসাতে এখন আবার প্রাণ ফিরে পেয়েছে। আমি যাই, পূজার সময় হয়ে এলো। আচ্ছা ঠিক আছে যাও। রইস ভাই এখনো ফেরে নাই? না, নতুন একটা চাকরি পাইছে, আজকাই প্রথম গেল। কই আই গেছে, ফিরতে অনেক দেরি হইব। ও আচ্ছা। আইতাছি। ঘুমায় গেছিল নাকি? যাই গেছিলাম, কোন যে চোখটা লাগে গেল। দেই গামছাটা দাও, সারাদিন হাসপাতালে থেকে গাটা গুলাইতেছে, গায়ে একটু পানি দিয়ে আসি। এই নাও, তুমি গায়ে পানি দিয়ে আসো, আমি খাবার বাড়তাছি। আচ্ছা। বাবারে বাবা, শরীরটা একেবারে ভারী হয়ে গেছে। গোসলটা দিয়াই গরম ভাত খাই একটু শুমো, মনে হইতাছে কয়দিন ধইরা শুই না। শুনলাম নতুন চাকরি পাইছেন। কে কে ওইখানে? এই সাদা থান পরে আর কে ঘুরে বেড়ায় এ বাড়িতে? ও বৌদি, আপনি এইখানে? মানে কেন, আসতে পারি না? না মানে আমি তো গোসল। আপনার স্নানের জল তো শেষ, দেন কুয়া থেকে জল তুলে দিই। না না, লাগবো না, আমার গোসল শেষ। ও, তা চাকরিটা কিসের? ড্রাইভারি। সেটা তো জানি, কিসের গাড়ি? লাশের। রাম 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 রাম। আরে আরে বৌদি, কি ব্যাপার, এতক্ষণ সময় লাগলো গোসল করতে? হ, গা হাত পা গুলান কেমন জানি ভারী হয়ে আসছিল, ভালো মতো ডইলা গোসল দিছি, এখন শান্তি লাগতাছে। কাজ জানি কথা কর শব্দ শুনা মনে হইলো। ইয়ে মানে কথা? কি এর কথা? এত রাইতে আবার কার সাথে কথা কমু? আমি শুনলাম তো মনে হইলো, ভুল শুনলাম নাকি? হ, ভুলই শুনছো মনে হয়। এখন দাও, খাইতে দাও। বৌদি খাইছে? না, আজকা তার উপোস। ও, বেচারির মনটা আজকে খুব খারাপ আছিল, আমি অবশ্য মেলা কিছু বুঝাইছি। নতুন চাকরি কেমন লাগতাছে? আরামই আছে, লাশ তো আর প্রত্যেক সময় আসে না, মাঝে মাঝে আহে, বাকি সময় বৈশাই থাকা। আর তার চাইতে বড় কথা, বেতনও বেশি, আবার গাড়িও এসি। যাক, ভালো হইলে ভালো।
দিদি, ও দিদি। এই যে আমি এখানে কুয়ো পাড়ে। কি হইলো দিদি, এই সকাল সকাল তুমি কুয়ার পাড়ে কি করতেছো? তুলসী দেবীর পূজা। ওহো, তোমার পূজা শেষ? হুম। আমি সব সবজি আনায় রাখছি, আজকে না নিরামিষ রান্নার কথা। ও হ্যাঁ, চলো। দিদি তুমি যাও, আমি মোড়ের দোকান থেকে পাঁচফোড়ন নিয়ে আসি। সব আনা হয়েছে, পাঁচফোড়ন আনার কথা মনে আসিল না। আচ্ছা, আমি সবজি কাটতে থাকি, তুমি যাও। ঠিক আছে দিদি। আপা, মমতা আপা, ও আপা, কে? এইখানে রইস ভাই থাকে না? হুম, থাকে। কিন্তু আপনি কে? আমি আর আত্মীয়, গ্রামের বাড়িতে আইছি। ও, আপনি বসেন, উঠানে টুল আছে। রইস ভাই বাইট নাই, আর মমতা আপা কই? মমতা একটু বাইরে গেছে, আসতেছে। আপনি বসেন। ও আচ্ছা, আপনি কে? আরে মনসুর, তুই আপা, কেমন আছিস ভাই? কতদিন পর তোরে দেখলাম। ভালোই আছি আপা, তুমি কেমন আছো? আসি রে ভাই, আয় আয় ব। এখানে ঠিকানা পাইলি কেমনে? বহুত কষ্টে পাইছি আপা। রইস ভাই আগে যেখানে কাম করতো ওইখানে গেছিলাম, সেইখান থেকে তার আর এক বন্ধুর কাছে গেছিলাম, সেইখান থেকে পাইছি। আরে মেলা কষ্ট হয়েছে তোর আইতে না? তুই তুই ব, আমি ঠান্ডা শরবত নিয়ে আসি। দিদি, ও দিদি, দিদি, এই যে এইখানে। ও দিদি, তোমার ঘরে না সন্দেশ আছে? আমারে দুইখান সন্দেশ দাও না দিদি। আচ্ছা আচ্ছা, দিতেছি। কে এটা? আমার ভাই, আমার ছোট ভাই। কতদিন ওরে দেখি নাই, সেই যে রইসের লগে বাইর হইলাম, তারপর অগুর লগে আর কোনো যোগাযোগ হয় নাই। ও, তুমি যাও না দিদি, ওর লগে কথা কও। কি অলক্ষণী কথা গো! আমি বিধবা মানুষ, আমার কি পরপুরুষের সামনে যেতে আছে? ও, একেবারে মনে আসিল না দিদি। মাথা দেয়াও গেছে। কতদিন পর বাপের বাড়ির লোক আইছে, কতদিন পর হ্যাগর খোঁজ খবর পামু। আচ্ছা দিদি, তাহলে তুমি দুইটা সন্দেশ এনে দাও, আমি শরবত করি। আচ্ছা ঠিক আছে বাবা, এর আগে এত খুশি তোমারে কোনোদিনও দেখি নাই। তুমি শরবত করো, আমি সন্দেশ ফল সব কেটে আনতেছি। আচ্ছা দিদি। নে নে ভাই, খা। আরে তুই এমন শুকায় গেছিস কেন ভাই? কি করবো আপা, তুমি চলে আসার পর থেকে কেউ আর চাউল চুরি করার টাকা দেয়া বিস্কুট কিনে দেয় না। এমন কথা কইস না ভাই, চইলা আসার পর থেকে একটা দিন অত করে বইলা থাকি নাই। আচ্ছা ভাই, বাড়ির সবাই কেমন আছে রে? আছে রে, সবাই সবার মতো ভালো আছে। আব্বাই আমার কথা কয়? আব্বারে তুমি চিনো না আপা, এর মুখটা যতই শক্ত হোক মনটা ততই নরম। তুমি চলে আসার পর আব্বা তো বিছনায় পড়ে গেছিল, সারাদিন খালি কান্দে তোমার কথা মনে কইরা। আমি জানি আব্বার মনে আমি মেলা বড় কষ্ট দিছি। আচ্ছা মনসুর, মায় মায় আমার কথা কয় না? ওই কুলক মায়া মানুষের জন্যই তো সংসারটা টুকরা টুকরা হয়ে গেছে। কি কস? আমাগো মাই মইরা যাওয়ার পরে আব্বাই ওরে বিয়া করছিল আমাগোরে পালা পোষার লাগা, আর ওই আইসা পুরাটা সংসার জ্বালায়া পোড়াইয়া দিছে। আব্বাই তোমার বিয়া রইস ভাই লগেই দিতে রাজি হইতো, কিন্তু ওই আব্বার কানে কথা পড়ছে, আমার নামেও আব্বার কানে কথা পড়ছে। এখন আব্বাই আমারও আর দেখতে পারে না, আমারও বাড়ি থেকে বাইর করে দিছে। কি কস তুই? আব্বাই তোরে বাড়িতে বাইর করে দিছে? আপা, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই, তাই আমি আইসা পড়ছি। ভালাই করছস, তোর আর ওইখানে যাওয়ানোর কোনো দরকার নেই, তুই আমার লগে থাকবি। তুই গা গোসল দিয়ে আয়, আমি রান্না বাড়া করতেছি। তোর দুলা ভাই আইলে আমি হ্যার লগে কথা কমু, তুই কোনো চিন্তা করিস না। আপা, এই হানে আর একজনের কথা শুনলাম, ভেতর থেকে আমারে বইতে কইল। এটা কেডা? ওইটা ওইটা সন্ধ্যা দিদি, এই বাড়ির মালকিন। ও হ্যাঁ বিধবা, তাই পুরুষ মানুষের সামনে আহে না। হ্যার জামাই তোর দুলাভাইয়ের এক্কেরে প্যারানির বন্ধু আছিল, একটা অ্যাক্সিডেন্টে বেচারা এই বয়সে মরে গেল।
আমরা বিয়ার পরে এখানেই আইছিলাম। আইসা শুনি এই ঘটনা। হ্যাঁ, বিধবা মানুষ, একলা একলা সামলাইতে পারে না, তাই আমরাও এখানে থাইকে গেলাম। থাকা বাবদ কিছু টাকা পয়সা দেই, ওই নামের দেওয়া আর কি। নিজেকে বাড়িঘরের মতোই থাকি। বুঝছি। তুই কোনো চিন্তা করিস না, কুয়ার পাড়ে পানি তোলা আছে, তুই গা গোসল দিয়া আয়, যা। কি গো, কই গেলা? ও, আইছো তুমি? হ, এই নাও, আজকে ঘাটের দিকে গেছিলাম, মাছ নিয়ে আইলাম। কি রিজিক আমার ভাইয়ের। কি কইলা? হ, মনসুর আইছে। মনসুর? হ, আব্বা ওরেও বাইতে বাইর করে দিছে। কি কও, বাইতে বাইর করে দিব কা? কেন আবার? যেই জন্য আমি এত বছরও বাড়ির মুখ দেখি নাই, আমার সৎ মা, হ্যার জন্যই। ভালোই হইছে আইসা পড়ছে। তুমিও বাড়ির জন্য কান্নাকাটি করো, আর আমি এমনিতেও একটা লোক খুঁজতাছিলাম আমার লগে একজন থাকার জন্য। রাত বিরাইতে নানান জায়গা থেকে লাশ লইয়া একা একা আসা যায় না। ভালোই হইল তাইলে। হ, কিছু টাকা পয়সাও পাইবো, আর আমার লগে থাকলে ড্রাইভারিটাও শিক্ষা যাইব। কিন্তু লাশের গাড়ি, ওই ছোট মানুষ, বয় ডর করবো না তো? আরে ভয় কিসের, আমি তো আছি লগে, কোনো ভয় নাই। তাইলে নিয়ে যাইও লগে। তা কই শালা বাবু কই? সারাদিন জার্নি করছে তো, ঘুমাই গেছে। ও আচ্ছা, ভাবলাম তাজা মাছ ভাজি দিয়া শালা বাবুর লগে খাইতাম। থাক, কাল সকালে খাইও। হ, এখন যাও, মাছটা ভাজি কইরা ফেলাও, আমি গায়ে পানি দিয়ে আহি। আচ্ছা। এরপর মনসুর লেগে যায় রইসের সাথে কাজে, লাশ টানার কাজে। ওরা যেই গাড়িতে লাশ টানতো তা শহরের লাল বাতিওয়ালা সুসজ্জিত অ্যাম্বুলেন্সের মতো ছিল না, একটা ছোটখাটো টেম্পোর মতো। দূর থেকে দেখলেই মনে হয় কোনো ওষুধ কোম্পানির গাড়ি, কিন্তু এই গাড়ির পেছনে সফর করেছে কত শত মৃতদেহ, সেটা গাড়ির জং ধরা বাম্পার দেখলেই বোঝা যায়। অবশ্য রইস গাড়িটা চালানোর পর থেকেই চেষ্টা করছে কিছু টাকা তুলে গাড়িটাকে রিপেয়ার করানোর জন্য। কিন্তু মৃত মানুষ যেমন দুনিয়াতে আর কোনো প্রয়োজন রাখে না, সেই লাশ টানা গাড়িও কারোর জন্য কোনো মহত্ব রাখে না। সে আকৃতিতে ঢোকার পর এই পর্যন্ত বেশ কয়েকটা লাশ টেনেছে রইস। শেষ কয়েকটা কাজে মনসুরও ছিল সাথে, কিন্তু সৌভাগ্যবশত সন্ধ্যার পর কোথাও কোনো লাশ আনতে হয়নি। তবে সেই দিন সন্ধ্যার পর রইস আর মনসুর বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক সেই সময় তাদের ডাক এলো, লাশ টানার ডাক। কি হইল রইস ভাই, আটকায় গেলেন যে? আজ রাইতে একটা টিপ আছে। রাইতে? কই, এতক্ষণ তো কিছু কইলেন না। কে বলি মোবাইল কইরা জানাইলো। কদ্দূর? গুড়গাঁও। গুড়গাঁও? এটা তো এখান থেকে মেলা দূর। ওই যে একবার দিনের বেলা গেছিলাম ওইখানে না? হ, ওইখানে এত মানুষ মরে কে? কি জানি, টেম্পো অ্যাক্সিডেন্ট করছে নাকি, বড় অ্যাম্বুলেন্স গেছে, তয় আমগরও যাওন লাগবো। লন তাইলে? হ, তোর আপারে একবার মোবাইল কইরা জানায় দেই, আইতে দেরি হইব। হ, আপাই আবার টেনশন করে। তুই গাড়িটা একটু মোছা দে তো, আমি আইতাছি। আচ্ছা। আস্তে আস্তে ধর, মুর্দার অবস্থা ভালো না। হ, ডাইনে, আর একটু ডাইনে নেন রইস ভাই। দরজাটা ভালো মতো লাগা। লন ভাই, স্টার্ট দেন। ভাই, আজকার টিপটা সুবিধার মনে হইতেছে না। কেন? কইতারি না। আরে মানুষের মনের তো স্বভাবই এইটা। এর আগে তো এমন রাইতের বেলা কোনো টিপে যাস নাই। একে তো রাইতের বেলা, তার উপরে লাশ লইয়া যাইতেছস, তাই মন এমন করতেছে। দিনের আলো থাকলে দেখতি এমন করতো না। কি জানি, তাই হইব। এক কাম কর, মোবাইলে গান লাগা, দেখবি মনে এইসব কিচ্ছু উঠবো না।